অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেসি ওয়েতে আমাদেরকে সমস্ত রকম সমাজের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। রাজি আছেন তো নাকি আপনারা? রাজি আছেন তো নাকি? সাংবিধানিক ওয়েতে যাবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আপনার লড়াই লড়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। একদিকে বোমগুলি পিস্তল থাকবে, অন্যদিকে যদি আপনার হাতে সংবিধান থাকে, আপনাদের এখানে বলে যাচ্ছি সংবিধান দিনের শেষে জয়ী হবে। কোনো বোমগুলি পিস্তল জয়ী হতে পারবে না। হয়তো সাময়িক সময়ের জন্য বোমগুলি পিস্তল দিয়ে আপনাকে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু যদি আপনি সংবিধানটাকে আটকে ধরে আঁকড়ে রাখতে পারেন, দিনের শেষে আপনি জয় হবে। ওই সমাজ বিরোধীরা আপনার কাছে পেরে উঠতে পারবে না। তাই বন্ধুগণ, কোনটা হাতে ধরবেন? কোনটা হাতে ধরবেন? একটু জোরে বলুন। এই সংবিধানের জন্য আমার শহীদ ক্ষুদিরাম বোস দেশের জন্য জীবন দিয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা কেউ আত্মত্যাগ, কেউ আত্মবলিদান দিয়েছে। বেগম হযরত মহল, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে নেতাজি গান্ধীজি থেকে শুরু করে খান আব্দুল গফফার খান, বিরসা মুন্ডা, ভগৎ সিং, জাত বর্ণ দেখেনি তারা। দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ অত্যাচারের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে। তাই এখন সময়ের দাবি, আপনার মধ্যে থেকে প্রীতিলতাকে আমি খুঁজছি, আপনার মধ্যে থেকে মাতঙ্গিনী হাজরাকে খুঁজছি, আপনার মধ্যে থেকে সেই ভগৎ সিংকে খুঁজছি, আপনাদের মধ্যে থেকে সেই ক্ষুদিরামকে খুঁজছি, আপনাদের মধ্যে থেকে সেই বিরসা মুন্ডাকে খুঁজছি, যারা ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে রুখে দাঁড়িয়েছিল। আর আজকের দিনে সংবিধানের অধিকারকে আঘাত দেওয়া হচ্ছে, সংবিধানের আর্টিকেলকে ভায়োলেট করা হচ্ছে। আমি আজকে এই দিনে দাঁড়িয়ে বলছি, পশ্চিম বাংলার বিশেষভাবে যারা সক্ষম, যারা লোকোমোটর সাংবিধানিক অধিকার, তারা আর্টিকেল 14, আর্টিকেল 16 তারা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, তার সাংবিধানিক অধিকারের উপর আঘাত দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আরপিডব্লিউ অ্যাক্ট 2016 অনুযায়ী তাদের যে অধিকার পাওয়া দরকার, সেই অধিকার সঠিকভাবে তারা পাচ্ছে না। তাই আপনার আমার মধ্যে থেকে, আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বেগম হযরত মহল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, তারা কারামাত ছিল ভাই। আমাদের কারা ছিল তারা? আমাদের পূর্বপুরুষ নাকি? গান্ধীজি, নেতাজি, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা কারা কে ছিলেন? তারা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এরা কারা ছিলেন? আপনার আমার পূর্বপুরুষ ছিলেন। তাই আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে, তখন হাতে ইন্টারনেট ছিল না, প্রশাসনের তখন নিরপেক্ষ ছিল না, প্রশাসন তখন ব্রিটিশদের চাটুকারিতা করত, ব্রিটিশ প্রশাসন ছিল। তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। একদিনের লড়াই সংগ্রাম নয়, প্রায় 190 বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে। সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছেন, অধিকার পেয়েছেন। আপনি নারী, আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন। আপনি পুরুষ, আপনি আপনার অধিকার পেয়েছেন। আপনি সরকারি কর্মচারী, আপনি আপনার হকের দিয়ে পাবেন। আর কৃষক তার হক, তার উৎপাদিত ফসলের দাম পাবে। এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে, বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, ভোটিং সিস্টেম তৈরি হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না। তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে। সেই বিরসা মুন্ডার উত্তরসূরি আপনি, সেই আশফাকুল্লাহর উত্তরসূরি আপনি, সেই ফুরফুরার বীরের উত্তরসূরি আপনি, সেই হোসেন আহমদ মাদানির উত্তরসূরি আপনি, সেই আপনি গান্ধীজির উত্তরসূরি। আপনার গান্ধীজি, আপনার পূর্বপুরুষ, তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে, নেতাজির আদর্শকে ফলো করতে হবে, এই শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে ফলো করতে হবে, এই আত্মবলিদানকে ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে? লড়াই সংগ্রামটা কোন পথে হবে? ওকে ইশারা করলে হবে না, ওকে বলা আছে। ওকে ইশারা করলে হবে না, ওকে তো বলা আছে। লড়াই সংগ্রামটা কোন পথে হবে? হিংসা দিয়ে নাকি? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় জানা যায়, কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষেরা
দেশকে স্বাধীন করতে পেরেছিল, যারা শৃঙ্খলাবদ্ধ ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল, সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে। তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কোন ওয়েতে প্রোটেস্ট করাবেন, আর্টিকেল 19 যান, সেখানে আপনাকে বলে দেওয়া আছে প্রোটেস্ট করার, প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে। সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রোটেস্ট করতে হবে। কোনো মতেই অহিংসার হিংসার পথে যাওয়া যাবে না। কারণ হিংসা চোখ, এই আমি যখন আসছিলাম আমাদের শাহাবুদ্দিন সিরাজি মনে বলছিল চোখের বদলে যদি চোখ তুলে নেওয়া হয়, বাস্তব কথা, কেউ একজন চোখ তুলেছে, তারপরে যদি আমিও চোখ তুলি, তাহলে পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে। তাই বন্ধুগণ, সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে দলবদ্ধ হতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে দলিত, কে আদিবাসী, আমাদের দেখার প্রয়োজন নেই। এন্ড অফ দা ডে আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয় হবে। ধর্মীয় পরিচয় থাকবে, সামাজিক পরিচয় আমরা ভারতীয়। এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিক ভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না। শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে, কিন্তু শুভেন্দু বাবুকে অনেক আগে আমি চ্যালেঞ্জ করেছি, শুনেছি নাকি শুভেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে, আরে আপনার তেলের পাম্প আছে, তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে তেল বিক্রি নাই, তাই তো বুঝতে পারবো। ব্যবসাটা যখন চাইছেন, তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা রাখছেন না। যখন ভোটের দরকার, সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের একটা নাম বলবো, গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। আমি জোর গলায় বলবো, সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে, তারা যত না প্রতিবাদ করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই মালিক মোল্লারা, শাহাবুদ্দিন সিরাজিরা, বিশ্বজিৎ মাইতিরা, তাপস চ্যাটার্জিরা, এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে। তার ধর্ম দেখেনি, তার সাথে যে অন্যায় হয়েছে, তার পরিবার নাই ভাই যাতে, সেই আন্দোলন আমরা করেছি। আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো, সিবিআইর হাতে মামলা গেল। ভালো কথা, সিবিআইর হাতে মামলা গিয়েছে, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে, সেই চার্জশিটে তার পরিবার কি বলছে? ওখানে কে ভিড় করছে না? সিবিআই যখন চার্জশিট জমা দিল, আমরা দেখলাম, এবার তিলোত্তমার পরিবারও দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে, এই চার্জশিট সঠিক নয়, এরা খুনি আরো জড়িয়ে আছে। আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম, ওই চার্জশিটে উল্লেখ আছে যে ওই রাত্রিরে 54 থেকে 55 জন ওই করিডোরে যাতায়াত করছিল, কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি। এটা বিশ্বাস হয় না। সিবিআই চিনতে পারেনি কি কথা? হয়তো হতে পারে দিল্লির সিবিআই সেই জন্য চিনতে পারেনি। তাহলে আমাদের উচিত কি ছিল, যে সিবিআই আমাদের কাছে পাবলিক ডোমেইনে ওই 54-55 জনের ছবিটা পাবলিশ করে দেয়া এবং জিজ্ঞাসা করা এই 54-55 জনকে পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া, যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান, তাহলে সিবিআই এর কন্টাক্ট নাম্বার ছেড়ে দাও, যে আমাদেরকে বলো। যদি দেখতে পাই আমাদের পাড়ার কোনো কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটাকে হত্যা করলো, খুন করলো, তার পরিচয় আমরা সিবিআই এর হাতে তুলে দিতাম, সিবিআই তাকে গ্রেফতার করতো। কিন্তু এটা করেনি। কিন্তু সিবিআইটা কে চালাচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। যে থাকলে বস নাই, বসুক না করে, পাকা ছেলে, বরঞ্চ যারা আছে বসাও। কিন্তু আমরা কি দেখলাম, সিবিআইর হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার পেল না। আমরা ধর্ম দেখে প্রতিবাদ করি না। কিন্তু আজকে শুভেন্দু বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিলেন, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। নিশ্চিতভাবে সে মুসলমান ধর্মের নয়, কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি, অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি। কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল। এখন প্রশ্ন আমরা করব, তিলোত্তমা এখনো বিচার পেল না কেন? তাই বন্ধুগণ, কে ধর্মীয় উন্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে, এই ধর্মীয় উন্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না। প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে,
আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে। এখানকার যে আমি আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বললো, যাবার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবেন প্রাইমারি স্কুলগুলোতে রেশিও মেইনটেইন হচ্ছে না, অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই। এই প্রশ্নটা তোলা আমাদের দরকার ছিল। তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে। আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল 2022 সালে 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় 25,000 স্কুল কেন বন্ধ হয়েছে, এর জবাবটা চাওয়া দরকার ছিল। তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষায় ফেলে দিয়েছে। তাই বন্ধুগণ, যে 25,000 স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি। ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা, পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি, সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে, আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। হসপিটালে ডক্টর নেই কেন, আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন, আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন, আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। এই যে পুলিশের বন্ধুরা আছে কেন 8 ঘন্টার বেশি ডিউটি করবে, এরাও সরকারি কর্মচারী। একটা পুলিশ 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 14 ঘন্টার উপরে ডিউটি করছে, এটা মেনে নেওয়া যায় না। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, তারা 8 ঘন্টার কেন বেশি ডিউটি করবে, এই আওয়াজ আপনাকে তুলতে হবে। মমতা ব্যানার্জি থানার সংখ্যা বেরিয়ে দিচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি তো মনে করি পাড়ায় পাড়ায় থানা হোক, তাতে আমার কোনো যাই আসে না। আমি হিংসা মুক্ত সমাজ চাই। যদি নতুন বেশি বেশি থানা করে হিংসা মুক্ত করা যায়, তাহলে পাড়াতে পাড়াতে থানা করে দিলেও নওশাদ সিদ্দিকী আইএসএফের কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রশ্ন এটা আমার, কেন একটা থানাতে আপনি অফিসার বেশি দেবেন না, কনস্টেবল বেশি দেবেন না, লেডি অফিসার বেশি দেবেন না? যে 2-4টে লেডি অফিসার আছে তাদেরকে 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, কেন 14 ঘন্টা ডিউটি করতে হবে? এই দাবি আমাদেরকে তুলতে হবে, কারণ পুলিশ আমাদের পরিবারের মধ্যে পড়ছে। তাই এই দাবিগুলো আমাদের তুলতে হবে। এর পরিবর্তে আপনাকে আমাকে কি করাচ্ছে? কে বড় হিন্দু কে কত বড় মুসলমান তার পরীক্ষায় ফেলে দিচ্ছে। আপনি আমি ধর্মের নাম শুনলেই তো, আর বিশেষভাবে যারা সক্ষম আজকে রক্তদানের মাধ্যমে তাদেরকে রেকগনাইজ করছি, তাদেরকে আমরা রেকগনাইজের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে আপনারা একা নয়, আপনারা সমাজের আমাদের এই সমাজের অন্য কোনো ব্যাপার নয়, আমরা এক সমাজের মানুষ। হয়তো আপনি বিশেষভাবে সক্ষম, এটাই হয়তো আপনার সাথে আমার আলাপ পরিচিতি, এতটুকুই ডিফারেন্স। তাছাড়া আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাই বন্ধুগণ, আজকের এই গুরুত্ব, এই দিনের মাহাত্ম্য আমাদেরকে মাথায় রেখে আজকের এই রক্তদান শিবিরে যারা মূল্যবান রক্ত দিচ্ছেন তাদেরকে আমাদের মঞ্চের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের এখানে অগণিত যে সমস্ত ভাইরা এসে মায়েরা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের কমিটির যাদের উদ্যোগে আজকের এই মহৎ দিনটা উদযাপন হচ্ছে, সাথে সাথে ভাঙড় ডিভিশনের পুলিশ কর্তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতায় এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আশা রাখি। বন্ধুগণ, রক্তদান শিবির নতুন করে কিছু বলার নাই। সাথে সাথে এটা বলতে চাই যে আজকে আমরা এক মহান স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা, যিনি অল্প দিনেই তার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিল, সেই স্বাধীনতা সংগ্রামীর স্মরণেও আমাদের এই আজকের এই রক্তদান শিবির। ভাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন এখানে একটু বসে পড়ুন তো, এই চটটা যেটা সামনে আছে চটে বসে পড়ুন। মায়েরা আপনারা ওখানে বসুন তো। ভলেন্টিয়ার কোথায়? মহিলাদের ভলেন্টিয়াররা কোথায়? আপনারা চটে বসে পড়ুন, এদিকে চলে এসে চটটাতে বসুন, ওখানে বসে পড়ুন, ওই চটে বসে পড়ুন। ওপারে যারা মায়েরা আছে তাদের বলবো চটে বসে পড়ুন, চলে আসুন। এখানে যারা দাঁড়িয়ে আছেন এই বাচ্চাগুলোকে যারা আছে চটে বসে পড়ুন। একদিকে রক্তদান শিবির চলছে, একদিকে এই বক্তব্যের বিষয়টাও চলবে। বন্ধুগণ, আমরা আজকে এক স্বাধীনতা সংগ্রামীর স্মরণে আমাদের এই রক্তদান শিবির। আপনারা জানেন শহীদ ক্ষুদিরাম বোস ইতিহাসের পাতায় খ্যাত হয়ে আছে।
সেই সময় বিচারক ছিলেন কিংসফোর্ড। অত্যাচারী ব্রিটিশরা কিভাবে ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছে নতুন করে আমাকে ব্যক্ত করতে লাগবে না। তার মধ্যে অন্যতম একজন অত্যাচারী ছিল কিংসফোর্ড। তাই কিংসফোর্ডকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল বেশ কয়েকজন, তার মধ্যে অন্যতম ছিল আমাদের ক্ষুদিরাম বোস। যথারীতি প্ল্যান অনুযায়ী অ্যাটাক হবে, যারা নিরীহ সহজ সরল ভারতীয়দের উপরে আক্রমণ করছে, অত্যাচার চলছে, তাদেরকে এই দেশে বেঁচে থাকার কোন অধিকার নাই। এই মানসিকতা, আর এই মানসিকতা যদি না থাকতো আমরা স্বাধীন ভারত পেতাম না, ব্রিটিশ মুক্ত ভারত পেতাম না। যারা আমাদের কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিল, যারা আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলকে শোষণ করেছিল ভারতীয়দের, তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই যারা জারি রেখেছিলেন, এই সংগ্রাম লড়াই জারি রাখার জন্য অনেককে আত্মত্যাগ করতে হয়েছে, অনেককে আত্মবলিদান দিতে হয়েছে। তাদের মধ্যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যার নাম, যেগুলোর নাম লেখা আছে, সকলের না হয়তো ইতিহাসের পাতায় ঠাঁই না হলেও যার নাম লেখা, যাদের নাম লেখা আছে, তাদের মধ্যে অন্যতম একজন হলেন শহীদ ক্ষুদিরাম বোস, যিনি আপনার 1908 সালে কিংসফোর্ডকে হত্যার জন্য, কিংসফোর্ডকে আক্রমণ করার জন্য যার নেতৃত্ব হয়েছিল, সেই রকম ভাবে আক্রমণ করেছিল। কিন্তু ভাগ্যক্রমে কিংসফোর্ড ওই দিনকে ওই গাড়িতে ছিল না, তার পরিবর্তে দুজন মহিলা মিসেস কেনেডি এবং তার মেয়ে ওই গাড়িতে চড়ে যাচ্ছিল। ফলে কিংসফোর্ডের বদলে ওই দুজন মহিলার মৃত্যু হয়েছিল। এরপরে তাকে ক্ষুদিরামকে ধরার চেষ্টা হয়েছিল, প্রচুর চেষ্টা করার পরে অবশেষে ক্ষুদিরামকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন গ্রেফতার করার পরে কিভাবে তার অত্যাচার চালিয়েছিল, তাকে ফাঁসিতে চড়িয়েছিল, আমরা সকলেই জানি। কিন্তু একটা কথা বলাই তার স্মৃতিতে করার এই কারণটাই হচ্ছে, যে আদর্শ নিয়ে ক্ষুদিরাম দেশকে স্বাধীন করার জন্য, যেই লক্ষ্য নিয়ে ক্ষুদিরাম দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছিল, 18 বছর 7 মাস 11 দিন মাত্র বয়সে নিয়ে। এটা ভাবার বিষয়। আজকে আমাদের 18 বছরের ছেলেরা, আজকে 19 বছরের ছেলেরা নিজের নেই রাষ্ট্র আমরা, কিন্তু আমাদের ক্ষুদিরাম 19 বছরের গণ্ডিতে যেতে পারেনি। 18 বছর 7 মাস 11 দিনের মাথায় দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির কাঁটা আমরা দড়িতে ঝুলে গিয়েছিল। তাদের লক্ষ্যটা কি ছিল? ব্রিটিশ মুক্ত ভারত, শোষণ মুক্ত ভারত, একটা সম্প্রীতির ভারত, ঐক্যের ভারত, সেকুলার ভারত তৈরি করতে হবে, যেই ভারতে নারীর অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, কৃষকের অধিকার থাকবে, সরকারি কর্মচারীর অধিকার থাকবে, হিন্দুর অধিকার থাকবে, মুসলমানের অধিকার থাকবে, শিখের অধিকার থাকবে, পাঞ্জাবির অধিকার থাকবে, আদিবাসীর অধিকার থাকবে, দলিতের অধিকার থাকবে, এক কথায় নাগরিকের অধিকার থাকবে। সেই ভারত তৈরির স্বপ্নে মাত্র 18 বছর 7 মাস 11 দিনের মাথায় হাসতে হাসতে ফাঁসির কাটে চৌকে গিয়েছিল। তাই বন্ধুগণ, সেই